এই মুহূর্তে ফুল অ্যান্ড ফাইনালে আমাদের নজর অবশ্যই রাখতে হবে দিল্লির দিকে। দেখুন, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জ্ঞানেশ কুমারের সঙ্গে আজ বৈঠক করবেন। ঠিক তার আগে সরগরম এবারে দিল্লি বঙ্গভবনে দিল্লি পুলিশের তল্লাশির অভিযোগ। বঙ্গভবন গিয়ে দিল্লি পুলিশকে হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর। বিক্ষোভের পরিকল্পনা নিয়ে আসেনি, আন্দোলন করলে পুলিশের মাথা খারাপ করে দিতাম। হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর, নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছেন তিনি। দেশকে সুরক্ষা দিতে ব্যর্থ, হিমালয় সভা অযোগ্যতা তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। এটা খুব স্যাড। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে। এটা ওরা করতে পারে না। They came to raise their voice. If they are permittable, we will appeal. Then they can go, they can meet some people. But don't think that they will give us the guidelines for the agitation. So just now I've got the information and I didn't change even my clothes. I'm just going as a house staying. And Abhishek was also used to do something work. I said, let go with us. So I'm going to Bangabhavan. क्या किया है? आप इधर में रुको। आप तो इधर में से भाग क्यों रहा? भाग क्यों रहा? देखिए भाई, हम नमस्ते करके कहते हैं। आप लोगों को जैसा भाई बहन है, हमारा भी भाई बहन है। अगर कोई लोगों को घर में कोई आदमी को डेथ हो गया SIR में, वो लोग बच्चा लेके वो सुप्रीम कोर्ट का पास बात करने के लिए आए। हम कोई एजिटेशन नहीं करने के लिए आया। अगर हम एजिटेशन करते तो आप लोगों को हम दिमाग खराब कर देते। अगर आप हमको साथ ऐसा करेंगे बेइज्जती, तो हम भी इज्जत का सब काम लेना जानता है। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভেতরে ঢুকছেন, অর্থাৎ চাণক্যপুরী বঙ্গভবনের ভেতরে তিনি ঢুকছেন এবং এখানে আগে থেকেই যারা SIR এর কারণে যারা যে সমস্ত পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারের মানুষজন তারা এখানে আগে থেকেই তারা অপেক্ষা করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন তাদের সঙ্গে কথা বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছেন। আমাদের পুলিশ এখানে আছে, চিন্তা করবেন না, একদম ভালো থাকবে, কোনো অসুবিধা হচ্ছে না তো। দায়িত্ব রেখে দেখছে, সব দেখে নাও। যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে মেসেজ দেবে। দেখেছ তো, আমি বাড়িতে পড়ার শাড়ি পরে বেরিয়েছি। এই দেখো, এখন নমস্কার করার টাইম নয়, মানুষ দুঃখে আছে। আমি বাড়িতে পড়ার শাড়ি পরে বেরিয়ে এসেছি, আমি এই শুনেছি। আমাকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? আপনারা নিশ্চিন্তে থাকুন, ওদের দেখভাল করে রাখুন, ওদের যেন কোনো ত্রুটি না হয়। ওরা আমাদের, আমরা অনেক দূর দূর থেকে নিয়ে এসছে, ওরা আমাদের শহীদ পরিবারের সব, ঠিক আছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে পরিবারের লোকজনের সঙ্গে কথা বললেন, তাদের আশ্বস্ত করলেন এবং আশ্বস্ত করার পর তিনি এখন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। হেলি রোডে যে বঙ্গভবন রয়েছে সেই বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশ এরকম মানে একবারে এসে সার্চ করছে ভেতরে? ওদের সার্চ করার অথরিটি নেই। কেন? তারা আমাদের বঙ্গভবন আমাদের নিজেদের প্রপার্টি, যেখানে যেখানে এরা আছে আমাদের জায়গায় আছে, ওদের জায়গায় নয়। এরা হচ্ছে স্বৈরাচারী, ব্যভিচারী, দুরাচারী, দুষ্টাচারী। আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম। দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে, দেখুন এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আর সকালে গিয়ে ঘরে ঘরে সার্চ করছে কে কে এসছে। তোমাদের কি কে কে এসছে? যখন তাদের পরিবার মারা গিয়েছিল কেউ পাশে গিয়ে দাঁড়িয়েছিলে? আপনি কি সুপ্রিম কোর্টেও এবার না? দেখুন, আমরা উইদাউট পারমিশন কিচ্ছু করি না। আমরা সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট জুডিশিয়ারি, উই হ্যাভ এ গ্রেট রিগার্ডস। সো ইফ দে অ্যালাউড অনলি দেন, আদারওয়াইজ the lawyers are fighting, they will fight. তিনি স্পষ্ট যে কথা জানিয়ে দিয়েছেন যে কোনো এখতিয়ার নেই দিল্লি পুলিশের। বঙ্গভবন তা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রিত। দিল্লি পুলিশের যে আধিকারিকরা এখানে উপস্থিত ছিলেন সেই আধিকারিকদের উদ্দেশ্যে কার্যত তিনি হুঁশিয়ারি দেন। তিনি এখানে দাঁড়িয়ে তিনি স্পষ্টভাবে বলেন যে কোনোভাবেই এই জায়গাকে তারা ভেতরে ঢুকে তারা সার্চ করতে পারে না। क्यों नहीं आएगा? अगर जिसको आदमी को डेथ हो गया है
वो नहीं आ सकता है, मीडिया को नहीं बता सकता है। देखिए सब दिल्ली पुलिस को लेके आया, जिधर में हमारा लोग है, ये पूरा बस भर्ती करके ले आया। देखो आप पुलिस को दिखाइए, हमको मत दिखाइए, आप पुलिस को दिखाइए। তিনি যা নিশ্চিত করতে চাইছেন তা হচ্ছে যে যেভাবে তিনি দিল্লির রাজপথে আজকে নেমে পড়েছেন, যেভাবে তিনি একটি বঙ্গভবন থেকে আরেকটি বঙ্গভবনে তিনি ছুটে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দিল্লির সামগ্রিক রাজনীতির নজর রয়েছে তার দিকেই। আর আপনারা তো শুনলেন যে বারবার দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, দিল্লি পুলিশের কাছে তথ্য ছিল বলেই তল্লাশি চালিয়েছে, কি বলেছেন শুনুন। নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে। পিএফআই সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে, সেক্ষেত্রে তারা খোঁজখবর তল্লাশি তো রাখবে। দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করে। পশ্চিমবঙ্গে উনি কী আচরণ করেন সেগুলো মানুষ জানে। গত 5 বছরে রাজ্যের প্রধান বিরোধী দলের বিরোধী দলনেতাকে 86টা মিথ্যা মামলা দিয়েছেন, 104 বার কোর্টে গিয়ে কর্মসূচির অনুমোদন আদায় করতে হয়েছে এবং 11.5 মাস বিধানসভা থেকে সাসপেন্ড করে বাইরে রেখেছেন। দাদা আপনি একটু কম বলুন, বেশি বললে দুর্গন্ধ ছড়াবে। 3:05 বাজতে চলো, আর কিছুক্ষণের মধ্যেই তো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ মানে মুখ্য নির্বাচন আধিকারিকের যে ফুল বেঞ্চ রয়েছে সেই ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে যাওয়ার কথা এই এসআইআর আবহে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিজনদের। ইতিমধ্যে বঙ্গভবনের সামনে থেকে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। জ্যোতির্ময়, সেই বঙ্গভবনের বাইরে কি ছবি ধরা পড়ছে তুমি যদি আমাদের একটু বিস্তারিত বলো। দেখো, আমি এই মুহূর্তে রয়েছি দিল্লির সাউথ এভিনিউ এলাকায়। সাউথ এভিনিউ অর্থাৎ এই বাড়ির নাম্বার হচ্ছে 181 সাউথ এভিনিউ। এখানেই এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং এই মুহূর্তের যে সবথেকে বড় ডেভেলপমেন্ট তা হচ্ছে বঙ্গভবনে যে সমস্ত পরিবার ছিলেন, যাদের এ পরিবারের এসআইআরের কারণে কারো না কারো মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অনেকে জীবন্ত কিন্তু তাদেরকে মৃত হিসেবে দেখানো হয়েছে, তাদেরকেই কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আবারও এখানে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই এখনই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবার বেরোবেন, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বেরোবেন। আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটি তারা ব্যারিকেড সরাচ্ছে, গেট খোলা হচ্ছে এবং এই যে গাড়িটি এগিয়ে যাচ্ছে এই গাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে প্রস্তুতি চলছে যে কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বেরিয়ে যাবেন একেবারে জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে গাড়িতে উঠলেন, তার হাতে কিছু ফাইল রয়েছে এবং কিছুক্ষণ আগেই এখানে যারা এসআইআরের কারণে যাদের পরিবারে কারো মৃত্যু হয়েছে বা তারা জীবন্ত কিন্তু তাদেরকে মৃত হিসেবে দেখানো হয়েছে, তারা এসে পৌঁছেছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে বাসভবন 181 নম্বর এখানে এই মুহূর্তে এখন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যে ছবিটার জন্য আমরা অপেক্ষা করব তা হচ্ছে নিছক একটি বৈঠক নাকি এই আনুষ্ঠানিকতার মোড়ক ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করেন। যদি তিনি আক্রমণ করেন সেই আক্রমণের ধরন কি হবে, শুধুমাত্র কি মৌখিক আক্রমণ নাকি তার পাশাপাশি তার শরীরী ভাষাতেও একেবারে আন্দোলনের ঝাঁজ থাকবে? তার কারণ প্রস্তুতি আমরা যা দেখতে পাচ্ছি তাতে কিন্তু শুধুমাত্র আনুষ্ঠানিকতা মাফিক একটি কর্মসূচি পালন হয়ে যাবে বা বৈঠক হয়ে যাবে এমনটা মনে হচ্ছে না। কিছুক্ষণ আগেই যারা এখানে এসে পৌঁছেছেন তাদের ঠিক আগেই দোলা সেন আসেন এবং দোলা সেনের গাড়ি থেকে বেশ কিছু প্ল্যাকার্ড নামানো হয়েছে, যে প্ল্যাকার্ড এই মুহূর্তে এই বাড়ির ভেতরে রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আমাদের ছিল যে জাতীয় নির্বাচন কমিশনের সামনে তাহলে কি সেক্ষেত্রে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ কর্মসূচি কিছু নেওয়া হবে, সেই বিষয়টির জন্যই আমাদের অপেক্ষা থাকছে। তবে একটা বিষয় স্পষ্ট, যে 15 জনের টিম রয়েছে সেই 15 জনের টিমে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদদের পাশাপাশি
বিপর্যস্ত পরিবারের লোকজন, স্বজন একদম। হারানো পরিবারের লোকজন, একদম সেই তারাও পরিস্থিতি থেকে কিন্তু তুমি এই নজর টিমে রাখো, থাকছে। কারণ সত্যিই শুধুমাত্র বৈঠক না, বৈঠকের আনুষ্ঠানিকতার মোড়কটাকে ভেঙে অন্য কিছু করা হয়, কারণ যেহেতু এসআইআর বইজাতে মৃত্যু হয়েছে, তাদের পরিজনেরা থাকছেন, যাদের বেঁচে থাকা সত্ত্বেও ভোটার তালিকায় তাদেরকে মৃত হিসেবে দেখানো হয়েছে এসআইআর তালিকায়, সেই জায়গায় তাদেরও বেশ কয়েকজন সেখানে উপস্থিত থাকবেন। তাই আমাদের পুরোপুরি নজর দিল্লির দিকে থাকছে। তবে আজ সকাল থেকে যে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল দিল্লির, সেই ছবি আপনাদেরকে বারবার দেখিয়েছে। কিন্তু এই যে জ্ঞানেশ কুমারের সঙ্গে যে আজকে বৈঠক, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 15 জনের যে প্রতিনিধি দল, তাদের যে বৈঠক, সেই বৈঠক প্রসঙ্গে এই রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন একবার শোনাব। পশ্চিমবঙ্গের সরকারটাই ভূত। পশ্চিমবঙ্গের সরকারই একটা ভূতের সরকার। ভূতের রাজত্ব পশ্চিমবঙ্গে চলেছে। যেরকম সমস্ত অ্যাকাউন্টে ভূত, সেই ধরনের তৃণমূল কংগ্রেসের সরকারও ভূত। ভুতুড়ে ভোটারদের বাঁচিয়ে রাখার জন্যই তো তৃণমূল কংগ্রেস লড়াই করে যাচ্ছে। দেখুন, আজ দিনভর আমাদের নজর রয়েছে দিল্লির দিকে। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছেছেন এবং পৌঁছানোর পর বঙ্গভবনে তিনি যান। সেখানে গিয়ে একযোগে একেবারে তিনি দিল্লি পুলিশ এবং বিজেপিকে নিশানা করেছেন। এবং এই যে পুরো ঘটনা, সেই ঘটনা নিয়ে অধীর চৌধুরী তিনি কি বলছেন শোনাবো, এর পাশাপাশি কল্যাণ ব্যানার্জি কি বলছেন শোনাবো আপনাদের। সার্কাসের শুরুয়াত হলো। সব মৃত্যুর কারণ কি এসআইআর তাও আমরা জানি না। প্রতিবাদটা কখন করা উচিত ছিল? যখন এসআইআর শুরু হচ্ছে। অথচ এই এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল মমতা ব্যানার্জির সহযোগিতায়। আপনি চেয়েছেন সমস্যা হোক এবং আপনি সমস্যা আরও তৈরি করছেন। তারপর সমস্যা তৈরি করে সেটাকে আপনি দেখাবেন যে আমি ঠিক করলাম। গুণিনরা এসে এখানে ম্যাজিক দেখাতো, তাদের দেখাতো দাঁতের মধ্যে থেকে কিলবিল করে পোকা বেরিয়ে চলে আসছে। সেই পোকা বেরানোর ওষুধ সেই গুণিন দিচ্ছে। আপনারা শুনেছেন যে দাঁতের পোকা কোনোদিন কিলবিল করে বেরিয়ে আসে? দাঁতের পোকার চেয়ে ক্ষয় রোগ, তাকেই আমরা দাঁতের পোকা বলি। তো বাংলার দিদি সেই দাঁতের পোকা বার করছে না। যেভাবে দিল্লি পুলিশ ঘিরে রেখেছে বঙ্গভবন, এ আনপ্রেসিডেন্টেড, একদম হয় না এসব। এ কি, হোয়াট ইজ দিস? মানে বাংলার মানুষের কোনো স্বাধীনতা থাকবে না দিল্লির বুকে? এই অমিত শাহ আরম্ভ করেছে কি? পাগল হয়ে গেছে ওরা একদম। নরেন্দ্র মোদী, অমিত শাহ পাগল হয়ে গেছে। ভারতবর্ষে যে কোনো মানুষ যে কোনো জায়গায় ঘুরতে পারে, যেতে পারে, তা সেখানে গিয়ে কি করে দিল্লি পুলিশ আটকে রেখে দেয়? আর বঙ্গভবনের ঘরের ভেতর ঢুকে সার্চ করে কি করে? রিয়েলি অ্যাস্টনিশ। গণতন্ত্র একদম শেষ করে দিয়েছে। আমরা ওখানে গেলে রেড কার্পেট বেছাই, আর এখানে ওরা অ্যাট্রোসিটিস কার্পেট করে দিয়েছে। আনবিলিভেবল। এটা ডেমোক্রেসি, গণতন্ত্র নষ্ট করে দিয়েছে অমিত শাহ। দে উইশ টু কিল দেম উইদিন দি বঙ্গভবন ইটসেলফ। অমিত শাহ হিমসেলফ ইজ আ মার্ডারার। হি হিমসেলফ ইজ আ মার্ডারার, ক্রিমিনাল। হি ইজ ডিস্ট্রয়িং ডেমোক্রেসি। বঙ্গভবনের সামনে উত্তেজনা, সেখানে আজ সকাল থেকে কি কি পরিস্থিতি হয়েছে সেগুলো সব আপনাদের দেখিয়েছি। এবং এমতো পরিস্থিতিতে এবারে দিল্লি পুলিশের ভূমিকায় সরব হলেন বিধানসভার স্পিকার। এই ঘটনায় অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো উচিত মত বিমান বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ কেন বঙ্গভবনে ঢুকবে, ওদের গদি টলমল মন্তব্য বিধানসভা স্পিকারের। অশালীন আচরণ করা হচ্ছে। আশেপাশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের দিল্লি যাওয়া উচিত, মমতা ব্যানার্জির পাশে দাঁড়ানো উচিত। তাহলে প্রকৃত গণতান্ত্রিক পরিকাঠামোটার মর্যাদা পাবে। এবং যারা এই ধরনের কাজ করছেন তাই ধরনের কাজে আমি নিন্দা করি। আমি তো বুঝতে পারছি না বঙ্গভবনে ঢুকবেই বা কেন? তারা তো চোর ডাকাত না, তাদের আত্মীয় পরিজন তাদের মারা গেছে, তাদের অনেক ক্ষতিগ্রস্ত তার পরিবারেরা, তারা দিল্লি যেতে পারেন না? সেটা দিল্লি খালি বড় লোকদের জন্য নাকি? বাংলার মুখ্যমন্ত্রী গেছেন, সেটা ওরা সহ্য করতে পারছে না। ওরা বুঝতে পেরেছে যে আমাদের গদি এবার টলমল হলো না।